ল্যাপটপে কিছু দেখতে থাকে আর বলে এগুলো তো খুবই সহজ কাজ। পরের দিন লিন সহ বাকি 9 জনের ফিজিক্যাল কন্ডিশন দেখা শুরু হয়ে যায়। ওরা নিজেদের শার্ট খুলে, তবে ডক্টর বলতে থাকে তোমাদের প্যান্টও খুলতে হবে। তারা যখন প্যান্ট খুলে সেখানে দাঁড়িয়েছিল তখনই সেখানে একটা মেয়ে নার্স চলে আসে। এতে করে সব ছেলেরা তো লজ্জা একদম লাল হয়ে যায়। ডক্টর বলে লজ্জা পেলে চলবে না, তোমাদের তো একে অপরের ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন সম্পর্কে জানতে হবে যাতে তোমরা একে অপরকে সবসময় হেল্প করতে পারো। অন্যদিকে চ্যাং ওই কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে আসে। ও আবার ইংলিশ খুবই ভালো জানতো, তাই খুব সহজে সে জবটা পেয়েও যায়। তখনও মনে মনে ভাবে আমি এই জবের ব্যাপারে তো তেমন কিছুই জানি না, বাট আমি খুব সহজেই সবকিছু শিখে নিতে পারি। তারপর সে চাকরিতে জয়েন করে। তখন মিস নামের একজন বলে আমাদের প্রসিডিউর সম্বন্ধে ভালোভাবে জানতে হবে যাতে পাইলটের কোনো প্রবলেম হলে আমরা তাদেরকে হেল্প করতে পারি। চ্যাং বলে পাইলটের কাজ আর আমাদের কাজে কি ভিন্নতা রয়েছে, শুধুই ওদের বেতন বেশি দেওয়া হয়। এটা শুনে মিসকে অনেক বকতে থাকে আর লম্বা একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে ক্যাপ্টেন উফেকে ইন্টারভিউয়ের কথাটা বলো, উফে হচ্ছে স্টার পাইলট। এটা শুনে চ্যাং ভাবে উফে নিশ্চয়ই কোনো বৃদ্ধ ব্যক্তি হবে, কারণ ক্যাপ্টেন হতে তো অনেক সময় লেগে যায়। এদিকে মিস লিনকেও কিছু পেপার নিয়ে তার কেবিনে আসতে বলে। সেগুলো আনার সময় লিন উফের কেবিন দেখতে পায়। তখন তার মনে পড়ে ও যখন ফ্লাইট একাডেমিতে চান্স পেয়েছিল তখন এটা তার বাবাকে এসে জানায়, তবে তার বাবা তো এসবে কোনো রিয়াকশনই দেয় না। তারপর সে একাডেমিতে সবচেয়ে টপার স্টুডেন্ট খ্যাতি পায় আর সেটাও তার বাবাকে জানালে তার বাবা বলে তুমি কি জানো উফে ক্যাপ্টেন হয়েছে, এই জন্য তারা পার্টি করছে আর আমি সেখানেই যাচ্ছি। এটা শুনে লিন বলে আমিও তো টপার স্টুডেন্ট হয়েছি, তাই আমাদেরও পার্টি করা উচিত। বাবা বলে আজ পর্যন্ত আমাদের বংশের কেউই ক্যাপ্টেন হতে পারেনি, তাই এটা তোমার সামান্য টপ স্টুডেন্ট হওয়ার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বলে তিনি তো চলে যায়। যেটা দেখে আমরা বুঝতে পারি লিনের বাবা প্রথম থেকেই তাকে ইগনোর করে আসছে, এমনকি তিনি তো কোনো কিছুতেই লিনকে ইন্সপায়ার করে না। সিন এবার বর্তমানে চলে আসে। লিন চলে যায় তার পেপারগুলো মিসকে দেওয়ার জন্য। অন্যদিকে চ্যান আসে উফের কাছে। সে তো উফেকে দেখে একটু অবাকই হয়। এই দেখে উফে বলতে থাকে তুমি ভেবেছিলে আমি নিশ্চয়ই কোনো বৃদ্ধ ব্যক্তি হব, তাই না? চ্যান বলে হ্যাঁ। সাথে চ্যান এটাও বলে আমি আজ প্রথম জয়েন করেছি, তাই আমি আপনার সম্পর্কে জানতাম না। উফে বলে তারা অনেকদিন থেকে আমার ইন্টারভিউ নিতে চাচ্ছে, কিন্তু আজ ওরা তোমাকে পাঠিয়েছে। চ্যান বলে আপনি এত অল্প বয়সে ক্যাপ্টেন হয়েছেন, এই জন্যই তো তারা আপনার ইন্টারভিউ নিতে চায় যাতে বাকি পাইলটটাও ইন্সপায়ার হয়। এমনকি এখানে চ্যান তো উফেকে নিয়ে আরো অনেক ভালো ভালো কথা বলে, যা শুনে উফে বলতে থাকে তোমার কথায় আমি অনেক মোটিভেট হয়েছি, তাই আমি কালকে ইন্টারভিউ দিব। তারপর চ্যান কাজ করতে থাকে। তখন আবার তার লিনের সঙ্গে দেখা হয়ে যায়। চ্যান বলে তুমি বলেছিলে আমি নাকি তোমার কোম্পানিতে জব পাবো না, দেখো আমি এখন তোমার কোম্পানিতেই জব করছি। লিন তাকে তেমন কিছুই বলে না, এখান থেকে চলে যায়। তার পরের সিনে দেখা যায় উফে ইন্টারভিউ দিচ্ছে। সে বলে আমি জানি তোমরা সবাই আমার এই পজিশনে আসতে চাও, কিন্তু এর জন্য তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। ছোট্ট একটা ভুলের কারণেও তোমাদের চাকরি চলে যেতে পারে। যেভাবে ওই দিন পেনসিং এয়ারপোর্টে ল্যান্ড করা পাইলটদের চাকরি চলে গিয়েছে। তো স্পিচ শেষ হলে লিন উফের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ওই পাইলটদের চাকরি কেন চলে গিয়েছে। আমি নিজেও তো ওই প্লেনে ছিলাম, সেখানে পাইলটের কোনো দোষই ছিল না। একটি সমস্যার কারণে প্লেনটা অন্য এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। তাছাড়া ওই প্লেনে পেট্রোলও কম ছিল, যদি সেখানে ল্যান্ড না করত তাহলে তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই জন্য তাদের চাকরি চলে যাওয়াটা একদমই ঠিক হয়নি। তবে উফে তো তার কথায় কোনো পাত্তাই দেয় না। তারপর লিন বাসায় এসে দেখতে পায় চ্যান লিয়ের মায়ের ছবি দেখছে। এতে সে রেগে বলে তুমি সবসময় আমার জিনিস নিয়ে কেন ঘাটাঘাটি করো, তোমার মা নাকি কিছুদিন আগেই মারা গিয়েছে, বাট আমার কাছে মনে হয় না এই জন্য তোমার একটুও দুঃখ হচ্ছে। আমি তো তোমাকে সবসময় হাসতেই দেখি। এটা শুনে চ্যানের তো মনটা খারাপ হয়ে যায়। ও তখন বাইরে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। তার পরের সিনে দেখা যায় লিনের বাবা লিনকে এসে বলে তুমি কি চ্যানকে কোথাও দেখেছো, কারণ সে আমার ফোন উঠাচ্ছে না। এটা শুনে লিন তো টেনশনে পড়ে যায়। সে এসে চ্যানকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা সময় সে চ্যানকে পেয়েও যায়, কিন্তু চ্যান অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে মাতাল হয়ে গিয়েছিল। লিন এসে তার সঙ্গে কথা বলতে চাইলে সে তো মাতলামি করতে থাকে। তার এ অবস্থা দেখে লিন তো নিজের কাঁধে করে চ্যানকে নিয়ে বাসায় আসতে থাকে।
এখানে লিন চ্যানকে বলতে থাকে, তুমি এত রাতে বাইরে কেন এসেছো? যদি তোমাকে কেউ বিরক্ত করতো তখন কি করতে? চ্যান বলে, কেউ আমার কাছে আসতো না, কারণ কেউ তো আমাকে নিয়ে চিন্তাই করে না। লিন বলে, কেন? তুমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে তখন তো তোমার অনেক বন্ধু ছিল। চ্যান বলে, ওরা আমার নামমাত্র বন্ধু ছিল। আমি ওদেরকে টাকা না দিলে ওরা আমার সাথে খারাপ ব্যবহার করত, এমনকি আমাকে মারধরও করত। এজন্যই তো আমার মা বেশি করে আমাকে টাকা দিত, যাতে করে আমাকে কেউ বুলি করতে না পারে। এসব শুনে লিনের তো তার জন্য অনেকটা খারাপ লাগতে থাকে। তারপর সে বাসায় এসে চ্যানকে খাটের মধ্যে শুইয়ে দেয়, কিন্তু চ্যান তার ফোনটা খুঁজতে থাকে। লিনও তার ফোন খুঁজতে থাকে, না পেয়ে সে আবারও ওই স্থানে চলে আসে আর একটা ডাস্টবিনের ভিতরে ফোনটা ভিজা অবস্থায় খুঁজে পেয়ে যায়। বাসায় এসে তো লিন সারা রাত ধরে তার ফোনটা ঠিক করতে থাকে, কিন্তু পরের দিন সকালে দেখা যায় চ্যাং ঘুম থেকে ওঠে, তবে কালকের রাতের ঘটনার কথা তার কিছুই মনে ছিল না। সে তো তার রুমের মধ্যে ফোনটা খুঁজে না পেয়ে লিনের রুমে চলে আসে আর দেখে তার ফোনটা লিনের রুমে রয়েছে, এমনকি ফোন থেকে সমস্ত ছবি অলরেডি ডিলিট করা হয়ে গিয়েছে। এসব দেখে সে তো লিনের উপর প্রচন্ড রেগে যায়। এখানে বেচারা লিন তো ভেবেছিল চ্যান হয়তো সকাল সকাল তাকে ধন্যবাদ দিতে তার রুমে চলে এসেছে, কিন্তু ধন্যবাদ দেওয়ার বদলে চ্যান তো তাকে বকাবকি করতে শুরু করে আর অনেকগুলো কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। বেচারা লিন একদম বলদ হয়ে যায়। যাই হোক, তার পরের সিনে ওফে প্লেন চালাচ্ছিল আর সবাই স্ক্রিনে এটা দেখছিল। এখানে লিন যে স্টেপ বলছিল ঠিক সেরকমটাই ওফে ইউজ করছিল। এটা দেখে সবাই তো একদম শকড হয়ে যায় আর ভাবে লিন এসব সম্পর্কে এত নলেজ কোথায় পেল। তার ফ্রেন্ডেরা বলে, তুমি খুব শীঘ্রই উফের মতো স্টার পাইলট হয়ে যাবে। এটা শুনে জিয়াং তো অনেক বেশি জেলাস হয়। সে বলে, এত খুশি হওয়ার দরকার নেই, কারণ স্টার পাইলটের এক্সাম খুবই কঠিন হয় আর তারা খুব হার্ডলি কাউকে সিলেক্ট করে। হান বলতে থাকে, যদি লিন ঠিকভাবে সব এক্সাম দিতে পারে তাহলে তোমাকে কথা দিতে হবে তুমি আর কখনোই তাকে বলবে না যে সে স্টার পাইলট হতে পারবে না। জিয়াং বলে, তাহলে ওকেও কথা দিতে হবে, ও যদি কোনো এক্সাম খারাপ দেয় তাহলে 1 মাসের জন্য জব ছাড়তে হবে। তাদের এসব কথা শুনেও লিন কোনো প্রতিক্রিয়া করে না, সে এখান থেকে চলে যায়। পরের সিনে তারা সবাই ক্যান্টিনে খাবার খেতে আসে, কিন্তু লিন তো এখানে খুবই কম দামি একটা খাবার অর্ডার করে। এতে করে তার ফ্রেন্ডেরা বলে, তুমি এত কম দামি খাবার কেন খাচ্ছ? তুমি কি বিয়ে করবে নাকি যে টাকা জমাচ্ছ? এসব কথায়ও লিন কোনো উত্তর দেয় না। আসলে লিন সবসময় টাকা বাঁচানোর চেষ্টা করত, যাতে করে সে কিছু টাকা জমিয়ে তার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। তার পরের সিনে দেখা যায় ডক্টর তাদেরকে ক্লাস নিচ্ছিল যে ফ্লাইট চলাকালীন কোনো পাইলট অসুস্থ হলে তাকে কিভাবে সুস্থ করতে হবে, আর এটা লিন ব্যতীত কেউই মনোযোগ দিয়ে শুনছিল না। এতে জিয়াং তো তার মজা নিতে থাকে আর বলে, তুমি এসব শুনে কি করবে? ক্লাস চলাকালীন শাওয়ের বাবা অনেকবার তাকে ফোন দিয়েছিল, এজন্য তাড়াতাড়ি ওর বাবার সাথে ও কথা বলতে চলে যায়। তারপর সব নিউ পাইলটেরা মেশিনের মাধ্যমে প্লেন চালানোর প্র্যাকটিস করছিল। ওদের মিশন ছিল কিভাবে ইমার্জেন্সি সিচুয়েশনে সবাইকে বাইরে বের করতে হবে। তো শাওয়ের বাবা ওকে বারবার ফোন করায় সে ঠিক টাইমে আসতে পারে না। এতে করে সবাই তো ওকে দোষ দিতে থাকে যে ওর জন্যই আমাদের মিশন কমপ্লিট হয়নি। কিন্তু লিন শাওয়ের সাইড নিয়ে কথা বলে যে সে ইচ্ছে করে এসব করেনি। তো লিন ওর সাথে এ ব্যাপারে কথা বলে আর সবাইকে এটা জানায় যে শাওয়ের বাবার বিজনেসে অনেক লস হয়েছে, এই জন্য ওর টাকার অনেক প্রয়োজন। সবাই তখন কিছু করে টাকা দিয়ে ওকে হেল্প করতে থাকে, কিন্তু জিয়াং অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করার শর্ত সে বলে, আমি কাউকে টাকা ডোনেট করতে চাই না। লিন বলে, যদি তোমার এ বিষয়ে ইন্টারেস্ট না থাকে তাহলে তুমি রুম থেকে বের হয়ে যাও। এই শুনে জিয়াংও রাগ করে সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে ছোটবেলায় ওর বাবা মা ওকে কখনোই গুরুত্ব দিত না, এজন্যই সে ওর বাবা মাকে পছন্দ করে না। এদিকে লিন তো এয়ারপ্লেন মডেল ঠিক করছিল, তখনই সেখানে চ্যান এসে বলে, তুমি এত দামি মডেল কোথায় পেয়েছো? নিশ্চয়ই তোমার বাবা আমার মায়ের টাকা তোমাকে দিয়েছে। লিন বলে, এটা তোমার মায়ের টাকা না, বরং এটা আমার জমানো টাকা। আর এখানে চ্যান তো ভুল করে মডেলটা ভেঙে ফেলে। তখনই সেখানে লিনের বাবা চলে আসে, কিন্তু সে চ্যাং এর বদলে উল্টো লিনকে বকতে থাকে। এতে তো লিন রাগ করে বাসা ছেড়েই চলে যায় আর ওদের ফ্রেন্ডদের সাথে থাকতে শুরু করে। এখানে লিন শাওকে বলে, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, তোমার কোনো প্রয়োজন হলে আমাদেরকে বলবে। কিন্তু শাও বলে, আমার এখন আর কোনো টাকার প্রয়োজন নেই। লিন বলে, কে তোমাকে হেল্প করেছে? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শাও টাকার জন্য একটি বারে কাজ করছিল। তখনই সেখানে জিয়াং গিয়ে ওকে নিজের কার্ড দিয়ে বলে, তোমার যত টাকার প্রয়োজন এখান থেকে ইউজ করবে, এই ধরনের জব করার কোনো দরকার নেই, এখন থেকে টেস্টে গিয়ে মনোযোগ দাও। কিন্তু আমি যে তোমাকে হেল্প করেছি এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। বর্তমানে শাও লিনকে বলে, আমার এক ফ্রেন্ড আমাকে হেল্প করেছে,
কিন্তু সে জিয়াং এর নামটা বলে না। অন্যদিকে হান চ্যাংকে বলে, আমি একটা জিনিস আনতে ভুলে গিয়েছি, তুমি কি আমাকে সেটা এনে দিবে? এটা শুনে চ্যান তো প্রথমে একটু রাগারাগি করে, কিন্তু সে পরে চাবিটা নিয়ে নেয়। তারপর সে হানের রুমে আসে, আর এখানে এসে সে লিনের অনেকগুলো জিনিসপত্র দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে লিন হানের সঙ্গে এই রুমেই থাকে। সেখানে চ্যান লিনের একটা ডায়েরিও দেখতে পায়, যেখানে লেখা ছিল আজ পর্যন্ত সে কত টাকা জমিয়েছে, আর এসব টাকা দিয়ে সে এরোপ্লেন মডেল এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনত। এসব দেখে চ্যানের তো খুবই খারাপ লাগে। সেভাবে সে শুধু শুধুই চ্যানকে ভুল বুঝেছিল। তো এখানে চ্যান ওদের রুমটা অগুছালো দেখে সেটা ক্লিন করতে শুরু করে দেয়। তখনই সেখানে সবাই চলে আসে। লিনকে দেখে চ্যান তো আস্তে করে সরি বলে, কিন্তু এটা লিন শুনতে পায় না। সে বলে, তুমি আমাকে কি বললে? চ্যান তখন কিছু না বলে উল্টো রাগ দেখিয়ে চলে যায়। তারপর আমরা ইয়া নামের এই মেয়েটাকে দেখতে পাই। সে লিনদের কোম্পানিতে নতুন জয়েন করেছে। ইয়া কিছুটা টমবয় টাইপের ছিল। প্রথম দিনই ইয়ার সাথে হানের দেখা হয়ে যায়। হান তো ইয়ার উপর হাঁচি দিয়ে দেয়, তাই সে একটা টিস্যু পেপার দিয়ে ইয়াকে সরি বলে। তবে ইয়া তাকে পাত্তা না দিয়ে চলে যায়। তবে হান তো প্রথম দেখায় ইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এদিকে চ্যানিসে ওই দিনের ব্যবহারের জন্য লিনের কাছে সরি বলে, আর বলে, তুমি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি আর তোমার সঙ্গে কখনোই ঝগড়া করব না।